দেখুন না, একটি সূত্র থেকে একটি খবর পাওয়া গিয়েছে যে এই কয়লা মামলায় অতি সম্প্রতি যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, ইডি অ্যারেস্ট করেছে, তো সেই দুজন, তাদের বয়ান থেকে একজন বিজেপি নেতার, অন্যতম শীর্ষ নেতার নাম উঠে এসছে বাংলার। এবং ওই বয়ানে সূত্রের খবর, ইডিকে তারা বলেছেন যে প্রত্যেক মাসে প্রোটেকশন মানির মতো বিপুল অঙ্কের টাকা সেই নেতাকে পৌঁছে দেওয়া হতো। এবার সূত্রের খবর, ইডির অফিসাররা নিয়ম মতো তাহলে সেই নেতাকে জিজ্ঞাসাবাদ করার একটা প্রস্তুতি নিচ্ছেন। তো এই খবর পেয়ে সংশ্লিষ্ট নেতা গত পরশু দিল্লি ছুটে গেছিলেন, যাতে কোনোভাবে ইডির এই তদন্তের অগ্রগতির অভিমুখ ঘোরানো যায় বা বন্ধ রাখা যায়। অমিত শাহের সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছে, কিন্তু সেদিন হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত রাত 11:50 নাগাদ কোনো সময়ের বিমানে বিফল মনোরথ হয়ে সেই নেতা ফিরে এসেছেন। এখন প্রশ্ন হলো, ইডি কি সেই নেতাকে জিজ্ঞাসাবাদ করবে, নাকি বিজেপির শীর্ষ নেতৃত্ব কোনোভাবে হস্তক্ষেপ করে এই নোটিশটাকে বন্ধ করাবে? এটি সূত্রের মারফত আমরা খবর পেয়েছি। নিশ্চিতভাবে এর সত্যাসত্য জানার সম্ভব হয়নি, কিন্তু সূত্রের নির্ভরযোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে এখন দেখার বিষয়, যে দুজনকে জেরা করে যে বয়ান পাওয়া গিয়েছে, প্রোটেকশন মানি যার কাছে যায় বিজেপির বা যেত, তাকে তদন্তের আওতায় ইডি আনবে, নাকি দিল্লির হস্তক্ষেপে সেই নেতা রাজনৈতিক রক্ষা কবচ পাবেন। কারণ ইতিমধ্যেই এমন কিছু নেতা আছেন যাদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ ছিল, বিজেপি এক সময় তুলেছিল, কিন্তু তারা বিজেপিতে জয়েন করার পর সেই অভিযোগগুলি থেকে বিজেপি সরে যায়। ফলে এক্ষেত্রে কি হতে চলেছে সেটা নিশ্চিতভাবে নজর রাখার মতো। বলছি যে এই যে জনগণমনর আগে, জাতীয় সঙ্গীতের আগে বন্দে মাতরম, এটা কি বিধানসভা নির্বাচনের আগে বাঙালি অস্মিতাকে জাগিয়ে তোলার প্রচেষ্টা? দেখুন, জনগণমনর আগে বন্দে মাতরম নিয়ে যে নির্দেশ এসেছে, আমরা এ বিষয়ে বলতে পারি, এক, আমরা গর্বিত যে দুজনেই, যারা লিখেছেন দুজনেই বাংলার সুযোগ্য সন্তান, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর। ফলে যে সার্কুলারই হোক, তারা দুজনেই বাংলার সন্তান। দুই, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে অসম্মান করেছিলেন প্রধানমন্ত্রী এবং ক্ষমা চাননি আজ পর্যন্ত, একের পর এক বাঙালি মনীষীকে যারা নাম বিকৃত করেছেন, ভুল তথ্য দিয়েছেন, অসম্মান করেছেন, তারা হঠাৎ এই বিষয়ে উদ্যোগী হয়েছেন সম্পূর্ণ অন্য কারণে। তার মধ্যে মূল শ্রদ্ধা জানানোর কোনো বিষয় নেই। তিন, পরিকল্পিতভাবে বঙ্কিমচন্দ্র বনাম রবীন্দ্রনাথ একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে বিজেপি, এটা দীর্ঘদিন ধরে। বন্দে মাতরম বনাম জনগণমন একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে বিজেপি। আমরা কোনো অবস্থায় তার মধ্যে পড়ব না এবং সেটা হতে দেব না। আমরা বিজেপিকে মনে করিয়ে দেব, বন্দে মাতরম নিশ্চিতভাবে বিপ্লবের মন্ত্র, কিন্তু বন্দে মাতরম পুরো সঙ্গীতটিকে কিভাবে মূল্যায়ন করতে হবে সেটা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, এবং 1937 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সরাসরি বলে গিয়েছেন।
তা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকেও কি আমরা গুরুত্ব দেব না, নাকি এই বিজেপি, এই অমিত শাহ, এই হোম মিনিস্ট্রি গানের মূল্যায়নে রবীন্দ্রনাথের উপর ভাবে নিজেদের? কোনটা বিপ্লবের মন্ত্র আর কোনটা সর্বধর্মের সব শ্রেণীর মানুষের মিলন ক্ষেত্রের বার্তা, জাতীয় সংহতির বার্তা? এ বিষয়ে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলেছেন, তৎকালীন দেশের শীর্ষ নেতৃত্বকে বলেছেন, মহাত্মা গান্ধীকে বলেছেন, এবং তার মূল্যায়নে সবাই একমত ছিলেন। ফলে বন্দে মাতরমের একটা অংশ আমাদের কাছে শ্রদ্ধেয়, সম্মানের, আবার জনগণ মন তো আমাদের নিশ্চিতভাবে শ্রদ্ধেয়। বন্দে মাতরম বিপ্লবের মন্ত্র, এতে কোনো দ্বিধা নেই। কিন্তু বন্দে মাতরম গানটি সম্পর্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে মূল্যায়ন করেছেন, যেটির সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে মহাত্মা গান্ধী সবাই একমত হয়েছেন, অমিত শাহ নিশ্চয়ই নিজে এদের উপর নয়। আমরা কোনো অবস্থায় বিজেপিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বনাম রবীন্দ্রনাথ ঠাকুর, বন্দে মাতরম বনাম জনগণ, এই ন্যারেটিভ এগিয়ে নিয়ে যেতে দেব না। আজকে বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের নেতৃত্বে বাবরি মসজিদ নির্মাণের কাজটা শুরু হয়ে গেল, কিভাবে দেখছেন? দেখুন, যে কোনো একটা গণতান্ত্রিক রাজ্য, যে কোনো ব্যক্তি মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা, যার যেটা ধর্ম, যার যেটা উপাসনা, সেটা করতে পারেন। কিন্তু হুমায়ুন কবিরের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, উনি 2019 সালে বিজেপির প্রার্থী ছিলেন, যে বিজেপি বলেছিল এক ধাক্কা और दो বাবরি মসজিদ তোড় দো। যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল তার প্রার্থী হয়েছিলেন হুমায়ুন কবির 2019 সালে। তো সেদিন বাবরি মসজিদের প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান কোথায় ছিল? তাহলে আজকে তিনি বাবরি মসজিদ তৈরি করতে চাইছেন, আর সেদিন তিনি বাবরি মসজিদ ধ্বংসকারী দলের প্রার্থী ছিলেন নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলে। সেই কারণেই প্রশ্নটা আসছে যে বিজেপি যেসব পুতুল নাচের পুতুলদের নামিয়ে সুতো টানছে মানুষকে কনফিউজ করতে, হুমায়ুন কবির তাদের মধ্যে পড়ে যাচ্ছেন না তো? কারণ বাংলার মানুষ জানেন, বিজেপিকে হারাতে গেলে তৃণমূল কংগ্রেসকেই ভোট দিতে হবে। তার বাইরে বিভ্রান্ত হয়ে একটা ভোটও অন্য জায়গায় পড়লে সেটা বিজেপির পেতে রাখা ফাঁদে পা দেওয়া হবে। হুমায়ুন প্রসঙ্গে এসপিকে হুঁশিয়ারি দিয়েছেন, এসপি অফিস ঘেরাও করা হবে 14 তারিখ। বলছেন যে 14 তারিখ। প্রতিহিংসাপরায়ণ রাজনীতি, আমাকে, আমার পরিবার, এমনকি আমার মেয়ের শ্বশুরবাড়িকেও টার্গেট করা হচ্ছে। যদি কোনো মামলা থাকে তাহলে ভিকটিম কার্ড খেলছেন কেন? কোনো একটা অপরাধের মামলা আছে, উনি কোর্টে যান। যদি একটা মামলা আছে, কোর্ট থেকে অনুমতি নিয়ে পুলিশ কিছু ব্যবস্থা নিয়েছে, তো ওনার যদি আপত্তি থাকে উনি কোর্টে যান, আইনে লড়ুন। পুলিশ সুপারের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কি হবে? আর হচ্ছেও বা বলিহারি যাই। ব্রিগেডে সভা করব বলে শুরু হয়েছিল, পুলিশ সুপারের গেটে গিয়ে শেষ হচ্ছে। কোন দিন বলবেন আমি আমার বাড়ির বৈঠকখানায় সভা করব? মাধ্যমিক পরীক্ষার মধ্যে বাবরি যাত্রা এগুলো ঠিক নয়। একটা পরীক্ষা চলছে মাধ্যমিক, এরপরেই আসছে উচ্চ মাধ্যমিক, পরের পর পরীক্ষা। এই সময় ওই ধরনের যাত্রা, ওই সময়ের অমুক, যদিও তাতে কোনো লোকজনের কিছুই হয়নি, গ্যাস বেলুনে পিন ফুটেছে, কিন্তু এই ডাকগুলো দেয়াই তো একটা অরাজকতা তৈরি করার চেষ্টা। তার সঙ্গে মন্দির বা মসজিদ বা গির্জা উপাসনাগারের প্রতি আসল সম্মানের, শ্রদ্ধার কোনো সম্পর্ক নেই। আজকে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের প্রতি এত শ্রদ্ধা, সেদিনকে এই শ্রদ্ধা কোথায় ছিল? যেদিন বাবরি মসজিদ তোড় দো বলে বিজেপির স্লোগান, যে বিজেপির ছিল সেই বিজেপির ক্যান্ডিডেট হতে গেছিলেন, সেদিনকে বাবরি মসজিদ প্রতি শ্রদ্ধা কোথায় ছিল? আজকে দরদ উতলে উঠেছে। এখন এই মুর্শিদাবাদের মধ্যেই কালকে বাবরি যাত্রা করবে বলে হুমায়ুন নতুন করে অশান্তি করা, অরাজকতা, প্রচারে থাকা, ধর্মের নামে সুরসুরি দেয়া, এগুলো করছে। হুমায়ুন কবির প্রকাশ্যে এই কথাটা বলছেন না কেন?
যে বিজেপি বাবরি মসজিদ ধ্বংস করেছে সেই বিজেপির 2019 সালের ক্যান্ডিডেট উনি হলেন কি করে? এক ধাক্কা और दो বাবরি মসজিদ তোড় দো, বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল, সেখানে 2019 সালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে হুমায়ুন কবির বিজেপির ক্যান্ডিডেট হলেন কি করে? আর যদি হয়ে থাকেন তাহলে সেদিন তার বাবরি মসজিদের প্রতি শ্রদ্ধা কোথায় ছিল? আর সেদিন যদি না থেকে থাকে তাহলে আজকে আবার হঠাৎ করতে গেল। এর আগে হুমায়ুন কবির জোট নিয়ে বলেছিল যে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত জোট নিয়ে আলোচনার রাস্তা খোলা থাকছে, এখন বলছে যে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত আলোচনার রাস্তা। হুমায়ুন কবির একটা লিপ ইয়ার দেখে জোটের ডেট দিক, 29শে ফেব্রুয়ারি টার্গেট করুন। হ্যাঁ, 4 বছর অন্তর এক্সটেন্ড হবে ওর ওই গ্যাস বেলুনের জোট। ওই লিপ ইয়ারের ওই ডেট 26 না করে 29শে ফেব্রুয়ারি জোটের ডেট করতে, 4 বছর অন্তর ডেট আসবে, তখন দেখা যাবে। তো জোট নিয়ে তার আবার দাবি হচ্ছে যে সিপিএম আবার তার প্রতি আগ্রহী হয়ে উঠেছে, এই দাবি করেছে। দেখুন, হুমায়ুন কবির যেভাবে বলছেন যে সিপিএম ওর প্রতি একটা আগ্রহী, গোপনে চুপি 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 যোগাযোগ চালিয়ে যাচ্ছে, তো এর উত্তর তো দিতে পারবেন কমরেড মোহাম্মদ সেলিম এবং তার দল। আমি তো আবার বলছি, ভ্যালেন্টাইন্স ডে এর মরশুমে যেভাবে মোহাম্মদ সেলিম অন্যদের মন বুঝতে চেষ্টা করে যাচ্ছেন, তো সেটা তো খুব একটা বেশ রঙিন জোটের একটা ব্যাপার। তো এখন সেটা বলতে পারবে যাদের কথা হুমায়ুন কবির বলছেন, তো তারা বলবেন, উত্তর দেবেন। আমরা এসব নিয়ে মাথাও ঘামাচ্ছি না, এগুলো আমাদের কাছে বিনোদন। অন্য প্রশ্নে যাবো। বলছি যে শুভেন্দু বলছে যে রাজ্য সরকার যে বাজেটটা তৈরি করেছে সেটা হচ্ছে রাজ্য সরকারের ফেয়ারওয়েল চিঠি, তাতে কারণ এমসিসি তো লাগু হয়ে যাবে, তারপর নাকি নতুন সরকার আসবে। প্রত্যেক জায়গাতেই তাই হয়, লোকসভা নির্বাচনেও ভোট অন অ্যাকাউন্ট হয়, সেখানে হয়, এবং তারপরে ভোট এসে পূর্ণাঙ্গ বাজেট। এবার ভোট অন অ্যাকাউন্ট মমতা বন্দ্যোপাধ্যায় পেশ করেছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মাননীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের গাইডেন্সে পেশ করেছেন। তো ভোটের পর পূর্ণাঙ্গ বাজেটও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই পেশ করবেন। তো শুভেন্দু অধিকারীদের তো বিষয়টা তো না, আমি আবার বলছি, একটা তফাৎ হবে, সেটা হচ্ছে ভোটের পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, কিন্তু ভোটের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকবেন না। শুভেন্দু অধিকারী এই যে ইলেকশন কমিশনের যে সমস্যা সেটা নিয়ে রাজ্য সরকারের উপরেই বলছেন যে অফিসার ঠিক মতো দেয়নি বলে। উনারকে তো কেউ, শুভেন্দু অধিকারী তো বিজেপির নেতা, শুভেন্দু অধিকারী তো ইলেকশন কমিশনের পিআরও নয়। ইলেকশন কমিশনের যাবতীয় বিজেপির দলদাসপনা করে যে সমস্ত অপরিকল্পিত অসঙ্গতিপূর্ণ কাজকর্ম, সেগুলো 1, 2, 3, 4 পয়েন্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক সওয়াল করে তুলে ধরেছেন সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট সেগুলো মান্যতা দিয়েছে। কমিশন দিশাহীন অবস্থায় পড়েছে, তাদের চক্রান্ত ফাঁস হয়ে গেছে, মাইক্রো অবজারভার ডিলিট করতে পারবে না। সেই হতাশা থেকে বিজেপি নেতারা এইসব বলছে। বলছেন যে বাজেটটা লোক দেখানো হয়েছে, বাজেটের বাস্তবায়ন তো করাই যাবে না। বাজেটটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা দেওয়া মানে কথা রাখা, তিনি যখন যা বলেছেন বাস্তবায়ন হয়েছে। বিজেপি 2014 সালে বলেছিল সুইস ব্যাংক থেকে কালো টাকা এনে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ, সে কই? 12 বছর হয়ে গেছে। বলেছিল বছরে 2 কোটি চাকরি, 12 দুগুণে 24 কোটি চাকরি হওয়ার কথা। পাড়ায় খোঁজ নিয়ে দেখুন তো কেউ পেয়েছে কিনা, উল্টে দেখবেন 4 জন বেকার হয়েছে, কারণ মোদির ভারতে একের পর এক কলকারখানা বন্ধ হয়ে গিয়ে বহু লোক কর্মচ্যুত হয়েছে। তো সুতরাং মোদির বিজেপি তার বাজেট কথা রাখে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, রাস্তা থেকে আলো, এই প্রত্যেকটাই যা কথা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা রেখেছেন। বরং কেন্দ্রীয় সরকার বাংলার টাকা নিয়ে আটকে রেখেছে, বাংলা থেকে কর নেয়, বাংলার টাকা দেয় না। ওই টাকাটা দিলে আরো বেশি কাজ করতে পারত পশ্চিমবঙ্গ সরকার। ভিডিও পোস্ট করেছেন, সেটাতে দেখতে পাওয়া যাচ্ছে যে ভবানীপুরে ওনার বক্তব্যের ভিডিওতে বিজেপির যে পতাকা সেগুলোকে খুলে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। উনি বলছেন যে ভবানীপুর নিয়ে তৃণমূল ভয় পেয়েছে, আচরণের প্রমাণ। যাদেরকে পতাকা লাগাতে অন্য রাজ্য থেকে লোক ভাড়া করে আনতে হয়, তাদের আবার বড় বড় কথা। একের পর এক উত্তরবঙ্গেও ধরা পড়েছে, শিলিগুড়িতে ধরা পড়েছে, তারপর ওই কোন জায়গাটা যেন কাল মানিকচকে ধরা পড়েছে, যে কয়েকজন এসে বিজেপির ফ্ল্যাগ লাগাচ্ছে। যখন স্থানীয় লোক বলছে আপনারা কারা, বলছে আমি অমুক রাজ্য থেকে এসেছি, আমার বাড়ি অমুক। তা কি করতে এসছেন? বলছে আমাদের এইগুলো কাজ। বিজেপির লোক নেই, জোর নেই,
যে কোথায় ফ্ল্যাগ কোথায় ব্যানার এসব লাগাতে আসছে, ওদের স্থানীয় কর্মীরাই অর্ধেক খুলে ফেলে দিচ্ছে। কিন্তু আগুন লাগানো এবং বলছেন যে ভবানীপুরে নাকি তৃণমূল খুব ভীত হয়ে আছে। তৃণমূল ভবানীপুরে আগের থেকেও বেশি মার্জিনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, কেউ আগুন লাগায়নি। নিজেদের মধ্যে এসব প্রচারে থাকার জন্য, ইস্যু তৈরির জন্য এসব নাটকবাজি। শুভেন্দু বলছে মাননীয়ার জন্য নিরাপদ আসন না ভবানীপুর। বিজেপির জন্য তো বাংলাটাই নিরাপদ নয়। এই অবান্তর কথাগুলোর মানে কি? একটা ন্যাড়া একবার বেলতলায় যায় আর বিজেপি বারবার বাংলায় আসে কেন? বিধানসভায় হারে, লোকসভায় হারে, জেলা পরিষদে হারে, আবার বড় বড় কথা বলে, ক্যালেন্ডার পলিটিক্স করে, এবছর হারে পরের বছরের কথা বলে, আবার হারে পরের বছরের কথা বলে, মানে কি? এসআইআর নিয়ে অভিযোগ উঠছে যে ধরনের কর্মী দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের, সে ধরনের কর্মী দেওয়া হয়নি। একটা জটিলতা, এটা টেকনিক্যাল ব্যাপার, প্রশাসনিক ব্যাপার, এটা সুপ্রিম কোর্টের বিষয়, রাজনৈতিক মন্তব্য করবো না। এনআইএ নিয়ে সুপ্রিম কোর্টে যেটা বলো, এনআইএ কে যে পুরোদস্তু রাজনৈতিক কাজে ব্যবহার করা, এটা পৃথিবীর সবাই জানে। ভোটের আগে এনআইএ কে নামিয়ে তৃণমূলকে নেতাদের ডেকে বলা হয় এলাকা থেকে চলে যাও, ভোট করো না, নইলে এই কেস দেবো, ওই কেস দেবো, সেই কেস দেবো। এটা পৃথিবীর সবাই জানে, এটা প্রকাশ্য। এখন সেইটা বিজেপি নিজেদের সংগঠন নেই, শাখা সংগঠন, গণসংগঠন হিসেবে হিসেবে এনআইএর মতো অর্গানাইজেশনগুলোকে ব্যবহার করে। আর কোর্টের প্রসঙ্গটায় কোনো মন্তব্য আর করবো না। এনআইএর ভূমিকা নিয়ে কার্যত আদালত নানা প্রশ্ন তুলে দিয়েছে আজকে। বলছি তো, মামলাটা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে। বলছি তো যে এনআইএ কে যে বিজেপি দলদাসের মতো ট্রিট করে, শাখা সংগঠনের মতো ট্রিট করে, সাংগঠনিক দুর্বলতাকে মেকআপ করার জন্য ব্যবহার করে, ডেকে ডেকে লোককে হুমকি দেয়, তৃণমূলের লোকদের ডেকে ডেকে হুমকি দেয়, নেতাদের ডেকে ডেকে হুমকি দেয়, এটার পরিষ্কার হয়ে গেছে সকলের কাছে। সেই কারণেই এসব প্রশ্নচিহ্ন আসছে। বলছি শামশেরগঞ্জের ঘটনার সময় তখন হাইকোর্ট বলেছিল যে আদালতের কোনো অনুমতি দরকার হয় না এনআইএ তদন্ত করতে গেলে, চাইলেই তারা নিজেরাই করতে পারে। তাই এনআইএর ভূমিকা নিয়ে বারবার ওই আদালতে যাচ্ছে, এরা প্রশ্নবিদ্ধ হচ্ছে আদালতে। আমরা আবার বলছি যে প্রত্যেকে জানেন এনআইএ কেন্দ্রীয় সরকার বাংলায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করে বিজেপির সাংগঠনিক দুর্বলতা ঢাকার জন্য। তৃণমূল নেতাদের ভয় দেখানো, মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া, ভোটের সময় বাইরে থাকার হুমকি দেওয়া, কাউকে আটকে রাখা, এইগুলোর জন্য ব্যবহার হয়। তো এইখানে অসঙ্গতিগুলো ধরা পড়ে যায় ওদের, সেই কারণেই সব জায়গায় বারবার প্রশ্নটা উঠছে। অগ্নিমিত্রা কলেজে গেছিল, তাকে ঘিরে বিক্ষোভ করেছে এবং সত্যি তৃণমূলের লোকজন তারা ছিল, তারা এবং বলছে আমাদের কোনো জায়গায় যেতে যায় না, তৃণমূল সরকারের বিক্ষোভ করে, কর্মসূচি বন্ধন করে বলছে। না, আমার মনে হয় এটা দীর্ঘদিন বাদে উনি হয়তো গেছেন, ওদের দেখে যা মনে হলো দীর্ঘদিন বাদে গেছেন, সেইখানেই স্থানীয়। কারণ যদি এর কোনো উত্তর থাকতো বিক্ষোভে, তাহলে নিশ্চয়ই তারা দাঁড়িয়ে সেই উত্তরগুলো দিয়ে তাদের সন্তুষ্ট করতে পারতেন। স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিলে কংগ্রেস তৃণমূল জটিলতা বাড়ছে। ওটা নিয়ে মন্তব্য করবো না, মানে ওটা যেহেতু আমাদের দিল্লির নেতারা দেখছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিষয়টা নিয়ে বলেওছেন, ফলে আমি ওটা নিয়ে বলবো। হুমায়ুন কবির নিয়ে আরও কয়েকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে হুমায়ুন কবির বলছেন যে আমাকে যে সাসপেন্ড করেছে তৃণমূল, তার খেসারত তৃণমূলকে দিতেই হবে, তৃণমূলকে এবার ক্ষমতাচ্যুত করবে। দেখুন, এটা কারুর যদি মনে হয়, এখন কথা বলার উপর তো কোনো জিএসটি নেই, ফলে নির্বাচনের ফল বেরোনোর দিন পর্যন্ত এইসব কথাগুলো সহ্য করতে হবে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, তৃণমূল কংগ্রেসই সরকার গড়বে। আর বিজেপি যাদের এইসব বি টিম, ডি টিম, সি টিম নামিয়েছে, উনি আগে এইটার উত্তর দিন না। 2019 সালে এই বাবরি মসজিদ ভাঙা বিজেপির ক্যান্ডিডেট ছিলেন, আর আজকে বলছেন আমি এখানে বাবরি মসজিদ তৈরি করবো। এত বড় দ্বিচারিতা কি বাংলার মানুষ নেবেন না? উনি বলছেন যে আমাকে তাড়িয়ে না দিলে বাবরি মসজিদের ফুল বেনিফিট তৃণমূল পেত। তৃণমূল সব ধর্মকে, সব উপাসনাগারকে সম্মান করে, কিন্তু তৃণমূল বেনিফিটের জন্য এগুলিকে ব্যবহার করে না। মানুষকে পরিষেবা দেওয়া, উন্নয়ন, প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোটা তৃণমূলের কর্তব্য বলে তৃণমূল মনে করে, এবং মমতাদির নেতৃত্বে সেই কাজটা চলছে। 2 বছরের মধ্যে বাবরি মসজিদ নির্মাণের কাজ শেষ হবে বলছে হুমায়ুন কবির। সেটা ওনাদের ব্যাপার, উনি কাকে কন্ট্রাক্টর হিসেবে রাখবেন, কারা তৈরি করবে, উনি নিজে দাঁড়িয়ে পাহারা দেবেন নাকি অন্য লোক দিয়ে পাহারা দেওয়াবেন,
ওনার ব্যাপার, উনি কি করবেন। অর্জুন সিং বলছেন না, যে কালকে মাটি- না, একটা ধর্মস্থান যে কেউ করতে পারে, কারু মনে হবে মন্দির করবে, কারু মনে হবে মসজিদ এই করবে, হুমায়ুনের পাঠটা করে কেউ করবেন গির্জা করবেন, কেউ গুরুদ্বারা করবেন, তার ব্যাপার। সেটার সঙ্গে ভোটের সময় এটাকে নিয়ে মাতামাতি করার দরকার কি? আর কে করছেন? আয়নায় মুখ দেখেছেন? যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল 2019-এ, সেই বিজেপিকে জিন্দাবাদ বলে হুমায়ুন সেই বিজেপির প্রার্থী হয়েছিলেন। আজকে তার এতখানি মানে ভক্তি বেড়ে উঠল যে আজকে তিনি ভোটের আগে তিনি বাবরি মসজিদ করতে যাচ্ছেন। যে কেউ করতে পারে, কিন্তু যে ব্যক্তি বাবরি মসজিদ ভাঙা বিজেপির প্রার্থী ছিল, যে বিজেপির স্লোগান ছিল এক ধাক্কা অর্ধ বাবরি মসজিদ তোড় দো আর বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানাও, তাদের প্রার্থী ছিল হুমায়ুন কবির। তার এত দরদ জেগে উঠলো, এটা মানুষ বিশ্বাস করবেন? বলছি, আজকে সরাসরি আপনাকে আক্রমণ করেছে হুমায়ুন কবির, বলে যে কুণাল ঘোষ আমার বিরুদ্ধে ভোট কাটুয়া এইসব বলে অপপ্রচার করছে, দুর্নাম করছে। ভোটটা হচ্ছে কুণাল বাবুর হচ্ছে পৈতৃক ভোট নয়, আগামী দিনে ক্ষমতাও কেড়ে নেবো আর ভাতেও নয়, নাম করে আক্রমণ আপনাকে। মার কি করা যাবে? হুমায়ুন কবির, তার একদিন দরকার হয়েছিল আমার কাছে, এইখানে এই ঘরে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, নিজেই হোয়াটসঅ্যাপ করে ফোন করে টাইম চেয়ে। তারপর তারই মনে হচ্ছে তার অবস্থানকে আমি সমালোচনা করছি, এখন আমি খারাপ। এদের তো সোমবার একরকম, মঙ্গলবার একরকম, বুধবার একরকম, সে আমি কি করব? ওনার মনে হয়েছে, আর উনি অনেক শক্তিশালী লোক, যখন তখন যেখানে সেখানে কম কথা। বিজেপির ক্যান্ডিডেট ছিল, কম কথা। নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলতো, কম কথা। তো সুতরাং নিশ্চয়ই ওনার শক্তি আছে। বলছি, এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সেটা নিয়ে তৃণমূল প্রচারে নেমে পড়লো আনুষ্ঠানিকভাবে। তো স্বাভাবিক, তো প্রচারে নামার মতোই তো বিষয়, হরিং মারিয়েছে বিভিন্ন জায়গায়। তো প্রচারে নামার মতোই তো বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের সওয়াল হচ্ছে ঐতিহাসিক সওয়াল। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী যিনি তার নিজের রাজ্যের মানুষের অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি, মহামান্য প্রধান বিচারপতির 3 বিচারপতির বেঞ্চের সামনে নিজে সওয়াল করেছেন, এবং প্রত্যেকটা পয়েন্ট তিনি সঠিকভাবে উত্থাপন করে যুক্তি দিয়ে সুপ্রিম কোর্টের কাছ থেকে মান্যতা আদায় করে এনেছেন, যাতে বিপাকে পড়ে গেছে কমিশন। তো ফলে মানুষের জন্য লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজপথে লড়েন, উন্নয়নে লড়েন, প্রতিবাদে লড়েন, এবং একেবারে গিয়ে সুপ্রিম কোর্টে নিজে দাঁড়িয়ে লড়েন। এটা তো মানুষকে বলার মতোই। বাবরি মসজিদ নিয়ে অর্জুন সিং বলছে যে মাটিতে বাবরি মসজিদের জন্য মাটি খোঁড়া হচ্ছে, সেই মাটিতে একদিন এই বাবরি মসজিদ মিশে যাবে। এগুলো সব মানে আপত্তিকর কথাবার্তা, মানে এগুলো অত্যন্ত আপত্তিকর কথাবার্তা। এই ধর্মটা নিয়ে যাদের হাতে উন্নয়ন নিয়ে বলার কিছু নেই, তারা এই ধর্ম নিয়ে একটা মেকি যুদ্ধ তৈরি করে ভোট ভাগাভাগি করার খেলা খেলছে। বাংলার মানুষ এসব ফাঁদে পা দেবেন না। কিন্তু এই নির্বাচনের সময় মসজিদ পলিটিক্স এটা কতটা মানে এতে ভোটে কতটা এফেক্ট ফেলতে পারে? আপনারা দেখালে টিআরপিতে কি বুঝছেন জেনে নি। আমাদের সময় এক সময় এই হিন্দু মুসলমান এই কথাগুলো সাংবাদিকতায় উচ্চারণ হতো না। এখন তো ব্রেকিং দেখি, হিন্দু এই হবে, মুসলমান এই হবে। এই ভেদাভেদগুলো প্রচারের জন্য তো নিশ্চিতভাবে মিডিয়ার একটা অত্যন্ত খারাপ ভূমিকা আছে। তো সুতরাং সেগুলো আমরা সবাই যদি আত্মসমালোচনা না করি, শুধু মানুষের উপর চাপিয়ে দেওয়া, রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেওয়া, কী করে হবে? কোনো ব্যক্তি তার নিজের ধান্দার জন্য ধর্মকে ব্যবহার করছে, আপনারা সেটা বড় বড় করে দেখাচ্ছেন, মিডিয়া, সোশ্যাল মিডিয়ার যুগে সেগুলো তো মানুষের কাছে পৌঁছচ্ছে। কেউ কেউ সাময়িকভাবে বিভ্রান্ত হতেই পারেন। ফলে এই আগুন নিয়ে খেলাটা কোনো অবস্থায় ঠিক নয়। এর কত লোক সুযোগ নিচ্ছে অন্য দেশের, বা এমনকি হিন্দি সিনেমার মারামারির খবর, ছবি, সেই ভিডিও ফুটেজ দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, বলে দেওয়া হচ্ছে এই দেখুন এখানে কি হয়েছে। ফলে এগুলো আমাদের সকলের সাবধান থাকা উচিত। দাদা, কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতে বলতে শোনা যাচ্ছে যে 2 হাত ধরে ভাতা নিচ্ছেন আর বিজেপিকে ভোট দিচ্ছেন। বেশ করেছেন বলেছেন, ঠিক কাজ করেছেন বলেছেন। পশ্চিমবঙ্গ বিজেপিকে প্রত্যাখ্যান করে, বাংলায় বিজেপি হারে বলে প্রতিহিংসা পরায়ণ বিজেপি বাংলায় 21 সালের পর থেকে আবাসের টাকা দেয়নি, 100 দিনের টাকা দেয়নি, বাংলার 1,96,000 কোটি টাকা বকেয়া দেয়নি, জল জীবন মিশনের টাকা পর্যন্ত বন্ধ করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর সরকার কখনো দল মত দেখে যে বুথে
বিজেপি বা অন্য কোনো দল কিছু ভালো ভোট পেয়েছে, সেখানে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করব, স্কুলে কন্যাশ্রী বন্ধ করব, এসব মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। এখানে সমানভাবে উন্নয়নটা দেওয়া হয়। তাতে যদি তৃণমূলের কোনো নেতা বলে থাকেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দিচ্ছেন, তাহলে আপনারা অন্য কাউকে ভোট দেবেন কেন? এর মধ্যে আমি কোনো অন্যায় দেখি না। বলেছেন, বেশ করেছেন। প্রত্যেক বক্তার, প্রত্যেক মুখপাত্রের এই কথাটা বলা উচিত। যে আগে যেখানে 7-8 দফায় ভোট হতো, এবার যেটা শোনা যাচ্ছে 2 থেকে 3 দফায় ভোট হতে পারে। কদা ভাই ভোট হচ্ছে এটা নিয়ে বলার মতো সময় এই আসেনি। পরিবর্তনের পেছনে কোনো কারণ আছে? শোনা যাচ্ছে কম। না, বলছি আমি কদফায় ভোট এটা নিয়ে বলার সময় আসেনি। কিন্তু একটা খুব অস্বাভাবিক ব্যাপার, গতবার করোনার সময় 8 দফায় ভোট করলো। আমরা বারবার বলেছিলাম করবেন না, বিশেষ করে শেষ 4 দফা। করোনা বাড়ছে, কলকাতা এবং চারপাশকে আরও করোনা বাড়িয়ে দিয়ে গেল। এই গাজওয়ারি করে বিজেপি বলল না, 8 দফাতেই ভোট চাই। ওরা ভাবলো 8 দফায় ভোট হলে ওরা আবকি বার 200 পার। সব মিলিয়ে বান্ডিল হয়ে 77-এ শেষ, এখন কমতে কমতে 60। এবার আবার শুনছি যারা বলেছিল 8 দফা চাই, তারাই নাকি বলছে 2-3 দফায় চাই। আসলে মানুষের মন বোঝে না, মানুষের সঙ্গে সম্পর্ক নেই, উন্নয়নের সঙ্গে সম্পর্ক নেই। আগাগোড়া একটা বঙ্গবিরোধী দল, ওরা দফা দিয়ে ভোট করতে চায়। আর মানুষের হৃদয় থেকে ভোট হবে, তার সঙ্গে ওদের সম্পর্ক নেই। দিশাহীন আচরণ করছে। গতবার 8 দফায় হেরেছিল, তাই কমাতে হবে। গতবার যদি 2 দফায় হারতো, তাহলে বলতাম এবার 8 দফা চাই। তো পাগলামি চলছে। লোকসভায় লোকসভায় কীর্তি আজাদ একটা কথা বলতে গেছিল রেল সংক্রান্ত। অশ্বিনী বৈষ্ণব তিনি বলেছেন যে পরে কথা বলবেন, আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন জমিগুলো ছাড়তে, জমি অধিগ্রহণ করতে রেল প্রকল্প সুবিধা হবে। অশ্বিনী বৈষ্ণবের কাছ থেকে বাংলা রেল প্রকল্প শিখবে না। বাংলায় রেল বিপ্লবটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। যতগুলো রেল মমতা বন্দ্যোপাধ্যায় ওই সংক্ষিপ্ত সময়ে দুবার, যতগুলো নতুন রেল, নতুন লাইন, নতুন রুট, স্টেশনের সংস্কার, পিপিপি মডেল, আধুনিকীকরণ, যাত্রী নিরাপত্তা, যাত্রী সুরক্ষা, যাত্রী পরিষেবা, ট্রেনের টাইমিং, মমতা বন্দ্যোপাধ্যায় যা দিয়ে গেছেন, অশ্বিনী বৈষ্ণবরা সেগুলোকে ধ্বংস করছে। আজকে তো অশ্বিনী বৈষ্ণবরা রেল মন্ত্রকটাকে এমন জায়গায় নিয়ে গেছেন, বাজেট পেশের অধিকারও এই রেলমন্ত্রীর নেই। তার মুখে আবার বড় বড় কথা সাজিয়ে। রেল প্রসঙ্গে জিজ্ঞেস করছি, চিংড়িঘাটা রেল প্রকল্প অনেকদিন ধরে আটকে এ বলতে হবে রয়েছে, সেজন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ বলতে হবে না, কারণ নানা টেকনিক্যাল প্রবলেম আছে। ও ডান দিক, বাঁ দিক, পূব, পশ্চিম, ঢাল, অনেক প্রবলেম আছে। কুণালদা, এক সময়ের বাম নেতা মজিদ মাস্টার, তার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা যায়। মজিদ মাস্টারের বিরুদ্ধে একসময় ভয়ঙ্কর সব অভিযোগ ছিল, অত্যন্ত দাপুটে অত্যাচারের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এরপর রিটায়ার্ড হার্ট, ব্যাটিং করতে করতে আচমকা দেখলেন ওনার টিমই আর নেই। এখন কিছুদিন বসার পর উনি অনুভব করছেন ওনার বিবেক জাগ্রত হয়েছে, দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছেন। এবং সবথেকে বড় কথা, উনি যা যা অত্যাচার করেছিলেন তার পাল্টা কোনো অত্যাচার এখনও ওনার উপর কেউ করেনি। এবং সেখান থেকেই ওনার বিবেক ওনাকে দিয়ে বলাচ্ছে যে বিজেপির বিরুদ্ধে লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ই দিচ্ছেন। ফলে বিলম্বিত বিবেক জাগরণ ইতিবাচক। দাদা, বাংলাদেশে নির্বাচন রয়েছে, কিন্তু তার আগে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছে। দেখুন, বাংলাদেশ ব্যাপারটা একটা অন্য রাষ্ট্রের ব্যাপার। বাংলাদেশ নিয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। চলো, থ্যাংক ইউ।